কি দারুণ যে দৃশ্য এখান থেকে, অসম্ভব সুন্দর লাগছে। দূরের ওই পাহাড়গুলো সাদা বরফে মোড়া। উফ। এখন আছি আমরা বোমডিলার থেকে 2 কিলোমিটার দূরে। অনেকটা স্নোয়ের মতো দেখতেই, তার জন্যই স্নো কুকি। খেয়ে দেখি এটা কেমন। এক কথায় হচ্ছে মুড়ির মোয়া এটা। এই দেখুন, দেখতে পাচ্ছেন কি দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। দেখো কি দেখছিস? অরেঞ্জ। অরেঞ্জ? এটা আমাদের হোমস্টেটা, তাই তো? এটা হোমস্টে রুফটপ। এটা রুফটপ থেকে রুফটপ থেকে এই যে পাশেই অরেঞ্জের গাছ। আর ওই যে একটা নিচে অরেঞ্জও পড়ে আছে অনেকগুলো। হ্যাঁ, কত অরেঞ্জ পড়ে আছে নিচে। এই দেখুন, ওই যে একটা পেকে আছে। এটা হচ্ছে আমাদের রুমের সামনের থেকে আশেপাশের বিউটি। উত্তর পূর্ব ভারতের একটি মনোরম পাহাড়ি রাজ্য হলো অরুণাচল প্রদেশ। এই রাজ্যটির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার। আর আবহাওয়া বেশ আরামদায়ক। এই কারণেই সারা দেশ থেকে প্রচুর পর্যটক এখানে ভ্রমণ করতে যান। অরুণাচল প্রদেশ আয়তনে অনেক বড়, তাই রাজ্যটাকে পূর্ব অরুণাচল ও পশ্চিম অরুণাচলে ভাগ করা হয়। পূর্ব ও পশ্চিম দুই অংশেই ভ্রমণ করার মতো দারুণ সব গন্তব্য আছে, কিন্তু পূর্ব অরুণাচলের চেয়ে যোগাযোগের সুবিধে বেশি থাকায় অধিকাংশ পর্যটক পশ্চিম অরুণাচলেই ভ্রমণ করেন। তাই আমরাও এই ভিডিওতে পশ্চিম অরুণাচল ভ্রমণ নিয়েই আলোচনা করব। জনপ্রতি মাত্র 10,700 টাকা খরচে আমাদের 8 দিনের পশ্চিম অরুণাচল ভ্রমণে আমরা যে সমস্ত দারুণ জায়গাগুলো ভ্রমণ করেছিলাম সেগুলো হলো অপরূপ সুন্দর দিরাং শহর, সাংতি ভ্যালি, মান্ডালা টপ, দিরাং জং, দিরাং বাজার, নুকমাদুং ওয়ার মেমোরিয়াল, সেলা টানেল, সেলা লেক, যশবন্তকর ওয়ার মেমোরিয়াল, নুরানাং জলপ্রপাত বা জাং ফলস, তাওয়াং শহর, ভারতের সবচেয়ে বড় বৌদ্ধ মঠ তাওয়াং মনেস্ট্রি, উর্গেলিং মনেস্ট্রি, বুদ্ধা পার্ক, তাওয়াং ওয়ার মেমোরিয়াল, ওয়ার মিউজিয়াম, পিটিএসও লেক, নাগুলা লেক, সাঙ্গেতসার লেক বা মাধুরী লেক, বুমলা পাস, আরো অনেক কিছু। অরুণাচল এতটাই সুন্দর আর আবহাওয়া এতটাই মনোরম যে এখানে গেলে মনে হবে আপনি একবারে প্রকৃতির কোলে চলে গেছেন। সারা ভারতের মধ্যে সর্বপ্রথম সূর্যোদয় এই রাজ্যেই দেখা যায়, তাই অরুণাচলকে ল্যান্ড অব দ্য ডন লিট মাউন্টেন্সও বলা হয়। কলকাতা থেকে পশ্চিম অরুণাচলের বিখ্যাত জায়গাগুলো প্রায় 1400 থেকে 1500 কিলোমিটার দূরে। কলকাতা থেকে সরাসরি কোনো বাস, ট্রেন বা ফ্লাইট নেই অরুণাচল যাওয়ার জন্য। আমাদের এই ভিডিও সিরিজে আপনারা দেখবেন কলকাতা থেকে অরুণাচল যাওয়ার উপায়, অরুণাচল ভ্রমণের সঠিক সময়, কম খরচে অরুণাচলে কোথায় থাকা যায়, কিভাবে সস্তায় সাইট সিন করা যায় আর দর্শনীয় কি কি জায়গা আছে। পাশাপাশি আমরা 3 জন কিভাবে জনপ্রতি মাত্র 10,700 টাকায় 8 দিন অরুণাচল ঘুরেছিলাম সেটাও দেখাবো, যাতে আপনারা সহজেই নিজের ভ্রমণ প্ল্যান করতে পারেন। চলুন তাহলে বাড়ি থেকে বেরোনো যাক অরুণাচলের উদ্দেশ্যে। ভালোভাবে ওদেরকে দেখে শুনে রেখো। হ্যাঁ, থাক বিপাশা, থাকো পাপা, টাটা মাম্মা, টাটা। ভালোভাবে থাকিস। তো আমাদের নৌকো ভিড়ে গেছে। এই বলো। লক্ষ্য রাখবি, আচ্ছা। রিক্সের জায়গায় উঠাবি না। না না, ঠিক আছে। তোর দায়িত্ব থাকলো। চলো 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 চলো। হ্যাঁ, এই তো গৌরব চলে এসছে। চলো পাপা, আসি। হ্যাঁ, কম খরচে কলকাতা থেকে অরুণাচল যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ট্রেনে কলকাতা থেকে গুয়াহাটি পৌঁছানো। চিতপুর, হাওড়া আর শিয়ালদার থেকে অনেক ট্রেন আছে গুয়াহাটি যাওয়ার জন্য। সময় লাগে প্রায় 18 ঘন্টা। ভাড়া সাধারণ স্লিপারে প্রায় 500 টাকা আর এসি 3 টিয়ারে প্রায় 1385 টাকা। ব্যক্তিগতভাবে আমার পছন্দের দুটি ট্রেন হলো ট্রেন নাম্বার 12345 সরাইঘাট এক্সপ্রেস, যেটা প্রতিদিন কলকাতা থেকে ছেড়ে গুয়াহাটি পৌঁছায় সকাল 9:30টায়, আর 13125 সাইরাং এক্সপ্রেস, যেটা প্রতি মঙ্গল, বুধ আর শনিবার কলকাতা থেকে ছেড়ে গুয়াহাটি পৌঁছায় পরের দিন সকাল 6:30টায়। ট্রেনে কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার রুটের একটি স্টেশন হলো আজিমগঞ্জ, আর এই স্টেশনটা আমাদের বাড়ির খুব কাছেই। তাই কলকাতা থেকে ছেড়ে আসা 13125 সাইরাং এক্সপ্রেস ট্রেনটা ধরার জন্য আমরা চলে এসেছি আজিমগঞ্জ স্টেশনে। গাড়ির সংখ্যা 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস 6 নম্বর প্ল্যাটফর্মে কিছুক্ষণের মধ্যে আসছে। ঘড়িতে এখন সময় বিকেল 5টা 40 মিনিট হতে চললো। এই যে ট্রেনটা রয়েছে আমাদের, এটা আজিমগঞ্জ স্টেশনে পৌঁছে গেছে, কিন্তু সামনে যেহেতু ট্র্যাকের কাজ চলছে তাই ট্রেনটা লেট হচ্ছে। জানি না কতক্ষণ লাগবে, এখনো কোনো রকম অ্যানাউন্সমেন্ট নেই। আমাদের ট্রেনটা সবে মাত্র ছাড়লো, এই মিনিট 2 হয়েছে, মানে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট লেট হয়েছে এই ট্রেনটা। আজিমগঞ্জ থেকে ছেড়ে আসার পর ট্রেনটা দাঁড়ানোর কথা আছে আমাদের জঙ্গিপুর রোড স্টেশনে, যেটা আমাদের প্রথম স্টেশন হবে। 5টা 57-তে টাইম দেখাচ্ছে। ট্রেনটা ছেড়ে চলে এসেছে জঙ্গিপুর রোড স্টেশনে।
ঘড়িতে সময় এখন বিকেল 5:53। ট্রেনটা মোটামুটি 1 ঘন্টা 11 মিনিট লেটে চলছে এখন। যে সমস্ত ট্রেনগুলো খুব সকালে গুয়াহাটি পৌঁছায় সেগুলোতে গুয়াহাটি পৌঁছে সেখান থেকে অটো বা বাসে গুয়াহাটি আইএসবিটি বাস স্ট্যান্ডে পৌঁছে সকালবেলার অরুণাচল যাওয়ার বাস ধরা যায়। এখানে মনে রাখবেন দিনের বেলার বাসে কোনো রকম শোয়ার সিট নেই, তাই টানা 20 ঘন্টা বসে বসে বাসে যাত্রা করা খুব কষ্টকর হয়ে যায়। তাই আমাদের প্ল্যানটা একটু আলাদা। আমরা সকালবেলায় গুয়াহাটি পৌঁছে সেখানে সারাদিন গুয়াহাটির বিভিন্ন জনপ্রিয় স্থানগুলো ভ্রমণ করে রাত্রিবেলার স্লিপার বাসে চড়ে অরুণাচল যাব। চন্দন, চা কফি কিছু খেতে হবে তো নাকি? খেতে তো হবে, আসুক। দাদা 3টে লেমন টি। সিঙ্গারা দেবো, গরম সিঙ্গারা। ঘড়িতে সময় সন্ধে 6:43। ট্রেন ঢুকছে নিউ ফারাক্কা জংশন। ট্রেন এই মুহূর্তে 1 ঘন্টা 3 মিনিট লেট রয়েছে। এখনো পর্যন্ত যে লেটটা রয়েছে সেটা কভার করার কোনো রকম পরিকল্পনাই দেখা যাচ্ছে না কোনো, কারণ সেই যে লেট হয়েছে আজিমগঞ্জে সেই লেটটা কিন্তু এখনো চলছেই। ঘড়িতে সময় সন্ধে 6:55। আমাদের ট্রেন ফারাক্কা স্টেশন ছেড়ে এবার এগিয়ে যাচ্ছে সামনের দিকে। চা খেতে খেতেই আমাদের ফারাক্কা ব্রিজ চলে এসেছে। আমরা ইতিমধ্যে ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। নিচে দেখুন গেটগুলো অন্ধকারে খুব একটা দেখা যাচ্ছে না। চাটা কিন্তু খেতে ভালো আছে বল। চাটা ভালো। অরুণাচল ভ্রমণ করতে চাইলে সর্বপ্রথমেই লাগবে পারমিট, যেটাকে বলে আইএলপি। অরুণাচলের শেরগাঁও ও ভালুকপং এর মতো এন্ট্রি পয়েন্টে এই আইএলপি পারমিট চেক করা হয়। আপনি চাইলে সেই এন্ট্রি পয়েন্টে নিজের আধার কার্ড বা ভোটার কার্ডের মতো পরিচয়পত্র দেখিয়ে আইএলপি পারমিট বানাতে পারেন। তবে অনলাইনেও আইএলপি পারমিট তৈরি করতে পারেন। স্ক্রিনে দেওয়া এই লিঙ্ক থেকে ভারতীয় নাগরিকরা অনলাইনে মাত্র 500 টাকার বিনিময়ে আইএলপি পারমিট বানাতে পারবেন। কিভাবে অনলাইনে এই আইএলপি পারমিট বানাতে হয় সেটা দেখতে চাইলে আমাদের অরুণাচল ট্যুর গাইড ভিডিওটি দেখতে পারেন। সেখানে সমস্ত কিছু বিস্তারিতভাবে বর্ণনা করা রয়েছে। ফারাক্কা স্টেশন ছেড়ে আমরা চলে এসেছি। আশা করছি আর 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা মালদা স্টেশনে ঢুকে যাব। ঘড়িতে সময় সন্ধে 7:30। ট্রেন ঢুকে গেল মালদা টাউন স্টেশনে। 1 ঘন্টা 3 মিনিট লেটে ট্রেনটা এসে পৌঁছালো মালদা টাউন স্টেশনে। এখানে ট্রেন দাঁড়াবে 7 মিনিট, তারপর ছেড়ে যাবে। এবার 7 মিনিটে নিচে নেমে কেউ কিছু কেনাকাটা করলে করতেও পারে। মালদা টাউন স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে এগিয়ে যাচ্ছে এবার পরবর্তী স্টেশনের দিকে। ট্রেন এসে দাঁড়ালো আমাদের একলাখি জাংশনে। অফিসিয়ালি তো এখানে কোনো স্টপেজ নেই, বাট এখানে আজকে হয়তো সিগন্যালের জন্যই দাঁড়িয়েছে। দেখা যাক এবার কতক্ষণ দাঁড়ায়। বাড়ির থেকে আমাদের আনা হয়েছিল রুটি, আলু ভাজা, এদিকে আলুর দম আর পরোটাও রয়েছে। পরোটাটা আমি খাচ্ছি না, রুটিটাই খাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। ঘড়িতে সময় রাত্রি 9:15। একে একে কোচের সমস্ত লাইটগুলোই বন্ধ হয়ে যাচ্ছে। সামনে নিউ জলপাইগুড়ি স্টেশন ঢুকতে চলেছে। চন্দন, হ্যাঁ, জল পেলি? এই জল নিয়ে নিলাম দুটো। ট্রেনটা এখানে ঢোকার কথা ছিল রাত্রি 9:40 নাগাদ, কিন্তু অলরেডি ট্রেনটা লেট আর আমরা ঢুকলাম 11:19-এ। এনজেপি স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে এগিয়ে চললো সামনের দিকে। আমাদের প্ল্যান আছে আগামীকাল কামাখ্যা মন্দির সহ গুয়াহাটির বিভিন্ন সাইট সিন আমরা ঘুরে দেখব। তাই আমরা গুয়াহাটি না গিয়ে গুয়াহাটির আগের স্টেশন কামাখ্যাতেই আগামীকাল সকালে নেমে পড়ব। ঘড়িতে সময় সকাল 6:30। কম বেশি এই সময় ট্রেনটা যদি সঠিক টাইমে থাকতো তাহলে আমরা কামাখ্যা স্টেশন পৌঁছে যেতাম, কিন্তু ট্রেনটা যেহেতু এখনো লেট আছে তাই আমাদের আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে। ঘড়িতে সময় সকাল 7:30। আমরা মোটামুটি আমাদের সমস্ত লাগেজগুলো গুটিয়ে নিচ্ছি, কারণ আর ওই 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের ট্রেন পৌঁছে যাওয়ার কথা আছে কামাখ্যা। রেডি তোরা? হ্যাঁ। মোটামুটি সকাল 9টা নাগাদ আমরা কামাখ্যা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। তারপর একটা টোটো ধরে চলে গিয়েছিলাম কামাখ্যা গেট বাস স্ট্যান্ড।
সেখান থেকে বাসে চেপে 15 মিনিটে সোজা কামাখ্যা মায়ের মন্দির। সারা সকাল মন্দির দর্শন করে দুপুরে ভোগ প্রসাদ খেয়ে তারপর একটা বাস ধরে উমানন্দ ফেরিঘাটে পৌঁছে ব্রহ্মপুত্র নদে দারুণ বোট জার্নি করে পৌঁছে গিয়েছিলাম একটা আইল্যান্ডে, যেখানে আছে একটি দারুণ সুন্দর শিব মন্দির। এরপর আমরা কেনাকাটা করার জন্য গিয়েছিলাম গুয়াহাটির বিখ্যাত ফ্যান্সি বাজারে। কেনাকাটা শেষে পল্টন বাজারের একটা হোটেলে রাতের ডিনার করে একটা অটো ধরে আমরা পৌঁছে গেলাম গুয়াহাটি আইএসবিটি বাস স্ট্যান্ডে। এটা হলো এই বাস স্ট্যান্ড চত্বর। এবার এখান থেকেই দেখি সামনের দিকে এগিয়ে যাই। এই সামনের এই গেটটা দিয়েই ঢুকে যাব আমরা 53 নাম্বার কাউন্টারের দিকে। ভেতরে ঢোকার পর এই যে দেখতে পাচ্ছি বাস টার্মিনাসটা। যাই হোক, আমাদের এখানে খুঁজে বের করতে হবে 53 নম্বর কাউন্টার। তো এই যে জেনাব ট্রাভেলসের বাস, এখান থেকেও রাত্রিবেলার বুকিং পাওয়া যায়। তো এখান থেকে এবার আমাদের বেরিয়ে যেতে বললেন বে নাম্বার 5-এ। বে নাম্বার 5-এ আমাদের যে বাসটা রয়েছে সেটা রয়েছে। এই যে এখানে যে কাউন্টারগুলো রয়েছে, এখানে কিন্তু এক একটা গাড়ির এক একটা কাউন্টার, আর প্রত্যেকটা জায়গাতেই আপনি বিভিন্ন ডেস্টিনেশনের কিন্তু বাস পাবেন। এখানে যায় 54 নম্বর কাউন্টার থেকে এই বাসগুলো পেয়ে যাবেন, যে সমস্ত লোকেশনগুলো দেওয়া রয়েছে সেগুলো। এই যে দেখুন 51 নম্বর কাউন্টার, এখান থেকে আপনি যে ডেস্টিনেশনগুলো রয়েছে সেগুলোর বাস পাবেন। এখানে দেখুন ভলভো বাস সার্ভিস রয়েছে, এখানেও ডিব্রুগড়, শিলচর, তিনসুকিয়া, শিলিগুড়ি বিভিন্ন ডেস্টিনেশনের। এছাড়া রেড বাস থেকে তো বাস বুক করতে পারবেনই। তো মোটামুটি ভাবে দেখুন প্রচুর কিন্তু এখানে কাউন্টার রয়েছে। এই বে 5-এ যে বাসটা রয়েছে আমাদেরকে বলা হয়েছে এই বে 5-এর বাসটাই যাবে। এই যে দেখুন জেনাব ট্রাভেলসের যে বাসটা রয়েছে এই বাসটাতেই আমরা যাব। দেখুন এখানে লেখাই রয়েছে দিরাং যাবে এই বাসটা বোমডিলা হয়ে। আমরা ঢুকে যাই বাসের ভেতরে। এটা হলো আমাদের বাস, এটাই ঢুকছি। প্রথমেই আছে ড্রাইভার কেবিন, এরপর ড্রাইভার কেবিন দিয়ে ঢোকার পরে এটা 2+1 আছে, মানে এই যে আপার বার্থে এইদিকে দুটো স্লিপার আর এইদিকে একটা, আর নিচে দুটো করে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর এই সাইডে একটা, মাঝে এই যে দেখুন এগিয়ে যাওয়ার রাস্তা। তো আমাদের সিট আছে এখানে একটা U3, আর এখানে রয়েছে U5 আর U6। চন্দন অলরেডি উঠে সমস্ত লাগেজগুলো সেট করে নিচ্ছে ওপরে, আর এই যে গৌরব দেখতেই পাচ্ছেন খাটাখাটনি চলছে ওর। যেটা মোটামুটি প্রত্যেকটা স্লিপার বাসে থাকে সেই ফেসিলিটিসগুলো এটাতে মোটামুটি আছেই। এই যে যেমন দেখুন এই যে পর্দাগুলো, রাত্রিবেলায় আপনি পর্দাগুলো লাগিয়ে নিজের মতো একটা প্রাইভেসি ক্রিয়েট করতে পারছেন। ওপরে যে দুটো সিট রয়েছে তার মাঝেও একটা পর্দা লাগানোর বন্দোবস্ত রয়েছে, যে আপনি যদি মাঝেও প্রাইভেসি চান সেই ক্ষেত্রে মাঝেও প্রাইভেসিটা করতে পারেন। আমরা আমাদের লাগেজগুলো তো অলরেডি বাসে তুলে দিয়েছি। বাসছে এখন মোটামুটি 8:30টার কাছাকাছি। 9টার সময় আমাদের বাসটা এখান থেকে ছেড়ে যাবে। রাত্রি 9টার সময় ছেড়েছে বাসটা, আর আগামীকাল সকালে 9টায় পৌঁছবে দিরাং। এর মাঝে রাত্রি 10:30টায় একটা স্টপেজ দেবে, সেটা হচ্ছে ডিনারের স্টপেজ। তারপর ভোর 3টে নাগাদ একটা জায়গায় আইএলপির চেকিং হবে, তার জন্য আইএলপি আগের থেকেই আপনার কাছে থাকতে হবে। সেটা আপনি পিডিএফ ফরম্যাটে রাখুন আপনার মোবাইলে, অথবা হার্ড কপি যেটাই করতে চান না কেন। সাথে আপনার যে আইডি প্রুফগুলো রয়েছে সেগুলো রাখতে হবে। বেজে গেছে 10:28, আমাদের বাস এসে থেমেছে একটা জায়গায়। এখানে এটা ডিনার ব্রেক, তো মোটামুটি 40-45 মিনিট এখানে থামবে, তাই বাসের ভেতরে বসে থাকার কোনো মানে হয় না। আমরা নিচে নেমে দেখছি এই চত্বরটা ঠান্ডা বেশ রয়েছে। এটা হচ্ছে সেই হোটেলটা যেখানে এসে দাঁড়িয়েছে। এখানে ডিনারের জন্য খাবারের অর্ডার দেওয়া যেতে পারে এখানে। যেহেতু আমরা খাওয়া দাওয়া করেই উঠেছিলাম তাই আমাদের আর সেরকম কিছু খাবার নেই এখানে। 3টে নাগাদ যখন আইএলপি চেকিং হবে সেই সময় আমরা দেখব, যদি কিছু খাওয়ার হয় সেই সময় খাবো। এমনি চিপস, বিস্কিট এরম টাইপের যে আইটেমগুলো রয়েছে সেগুলো সবই পাওয়া যাচ্ছে এখানে। আবার আমাদের বাসটা ছেড়ে দেওয়ার প্ল্যানিং করছে, অলরেডি স্টার্ট দিয়ে দিয়েছে। আমরা এবার একে একে ভেতরে উঠে যাব। অনেকে হয়তো ভাবছেন গুয়াহাটি আইএসবিটি বাস স্ট্যান্ডে বাসে তো চেপে গেছি, কিন্তু টিকিট কোন কাউন্টার থেকে কেটেছি বা কত টাকা লেগেছে সেটা তো দেখাইনি। আসলে ব্যাপারটা হলো আমরা অনলাইনে রেড বাস অ্যাপ থেকে দিরাং যাওয়ার বাস বুক করেছিলাম। এতে আমরা আমাদের ইচ্ছে মতো সিট রিজার্ভ করার সুবিধে পাই। তাছাড়া অনলাইনে বা কাউন্টারে যেহেতু ভাড়া একই লাগে, তাই কাউন্টারে গিয়ে টিকিট কাটার প্রয়োজন খুব একটা নেই। গুয়াহাটি আইএসবিটি থেকে দিরাং অবধি আমাদের স্লিপার সিটে ভাড়া লেগেছে জনপ্রতি 1200 টাকা করে। তবে চাহিদার ওপর এই ভাড়া কিছু কম বেশি হতে পারে। এবার আমরা যেহেতু জেনাব ট্রাভেলসের বাস বুক করেছিলাম, তাই আমরা গুয়াহাটি আইএসবিটি বাস স্ট্যান্ডে পৌঁছে কাউন্টার নাম্বার 53-তে গিয়েছিলাম আমাদের বাস স্ট্যান্ডের কোথায় দাঁড়িয়ে আছে আর বাসের নম্বর জানার জন্য। জেনাব ট্রাভেলসের কাউন্টার থেকে
বাসের সমস্ত ইনফরমেশন আপনাকে দেওয়া হবে, পাশাপাশি সমস্ত রকম সহযোগিতাও করা হবে যেন আপনার বাসে চড়তে কোনো রকম অসুবিধে না হয়। সবাইকে গুড মর্নিং। বেজে গেছে সকাল 6টা। আমাদের বাস এসে পৌঁছেছে বোমডিলা শহরের কাছাকাছি। এখানে আমরা যেহেতু শহরের ভেতর দিয়ে যাচ্ছি না, শহরের ওপরের অংশটা দিয়ে যাচ্ছি, তাই এখান থেকে নিজের শহরটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এই সামনে যেটা দেখছেন এই বাসে করেই আমরা এসেছি গতকাল রাতে গুয়াহাটি আইএসবিটি থেকে আজ দিরাংয়ের জন্য। এখন আছি আমরা বোমডিলার থেকে 2 কিলোমিটার দূরে। কি দারুণ যে দৃশ্য এখান থেকে, অসম্ভব সুন্দর লাগছে। দূরের ওই পাহাড়গুলো সাদা বরফে মোড়া। উফ, ছোট্ট একটা ওয়াশরুম ব্রেক রয়েছে, তো সবাই যারা যারা চা কফি খেতে চায় তারা এখানে চা কফি খেতে পারে। আর বাকি এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ। দেখুন সূর্যটা উঠেছে, তাই পাহাড়ের গায়ে দেখুন কেবল সূর্যের আলোটা পড়েছে, আর এই দিকটায় দেখুন কি ফাটাফাটি। ঢুকে গেছি এখানে যে দোকানটা ছিল সেই দোকানে চা খাওয়ার জন্য। চা আমরা অর্ডারও দিয়ে দিয়েছি। এখানে দেখছি বিক্রি হচ্ছে কিবি, আপেল, আখরোট, আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র। এই লঙ্কাগুলো বিক্রি হচ্ছে, এইগুলো কিন্তু মারাত্মক ঝাল হয়। লঙ্কার আচারও বিক্রি হচ্ছে। এখানে এটা কি আছে, বিস্কিট টাইপের, বাদাম, স্নো কুকি, পাহাড়ি ভুট্টা, চাল, রাজমা টাইপের কিছু একটা দানা, এগুলো লাল চাল। এই একটা নিলাম, এটাকে স্নো কুকি বলছে, অনেকটা স্নোয়ের মতো দেখতেই, তার জন্যই স্নো কুকি। খেয়ে দেখি এটা কেমন। প্রথমে নোনতা, তারপর হালকা মিষ্টি মিষ্টি। এক কথায় হচ্ছে মুড়ির মোয়া এটা, সেটাকেই আর কি পাউডার টাইপের করে নিয়ে তারপর বানিয়েছে। আমাদের সিটগুলো আছে আপার বার্থে। এবার আপার বার্থ থেকে এই সময় কিন্তু আর ওই একটা হেডরুমটা তো খুব একটা থাকে না। রাত্রিবেলায় শুয়ে ঠিক আছে, কিন্তু দিনের বেলায় বসে ট্রাভেল করতে গেলে কিন্তু আপার বার্থে একটু চাপ হয়। বাইরে ড্রাইভার দাদার পাশে কেবিনে চলে এসেছি। অরুণাচল প্রদেশের যে সমস্ত বড় বড় শহরগুলি রয়েছে তার মধ্যে একটি হলো দিরাং শহর। এই দিরাং শহরের সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা হলো প্রায় 5300 ফুট। আমরা যারা সমতলে থেকে অভ্যস্ত তারা যদি সরাসরি 8000 ফুটের বেশি উচ্চতায় চলে যাই তাহলে অনেক ক্ষেত্রেই শারীরিক অসুস্থতা বোধ হতে পারে। এই কারণে অরুণাচল ভ্রমণ করতে আসা অধিকাংশ পর্যটক প্রায় 10,000 ফুট উচ্চতায় থাকা তাওয়াং শহরে পৌঁছানোর আগে এই দিরাং শহরে এক রাত কাটিয়ে নিজেদের শরীরকে বেশি উচ্চতার আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেন। এই দিরাং শহরের আশেপাশে আবার দারুণ সব ভ্রমণ গন্তব্য আছে। আমাদের প্ল্যান আছে দিরাং পৌঁছে আজ সারাদিন আমরা দিরাংয়ের সাইট সিন ভ্রমণ করব, কিন্তু বাস থেকে নেমে সবার আগে আমাদের খুঁজে নিতে হবে একটা হোটেল। দিরাং মার্কেটে 1000 থেকে 1500 টাকার মধ্যে অনেক থাকার হোটেল পাওয়া যায়। এছাড়া খাবারের জন্য বহু রেস্টুরেন্ট আছে, কিন্তু দিরাং মার্কেটের হোটেলগুলো থেকে ভালো প্রাকৃতিক ভিউ পাওয়া যায় না। তাই আমরা দিরাং এসএসবি ক্যাম্পের কাছে কোনো একটা হোটেলে থাকবো স্থির করেছি। তবে সেখানে 1000 টাকায় 3 জন থাকার মতো হোটেল পাবো কিনা সেটা খুঁজে দেখতে হবে। দিরাংয়ে নেমে আমরা এই হোমস্টেটাতে এসেছি, ডনডুপ হোমস্টে। এখানে প্রাইস জিজ্ঞেস করলাম, পার ডে এটার চার্জেস আমাদের 2000 টাকা বলছে এক একটা রুমের, ট্রিপল বেডের রুম। আমরা বললাম যে আমাদের কাছে 1000 টাকা হচ্ছে ম্যাক্সিমাম বাজেট, তো আমরা দেখছি আরো এখানে আশেপাশে ম্যাক্সিমাম 1000 টাকাতে আমাদেরকে কমপ্লিট করতে হবে, হয়তো খুঁজতে হবে কিন্তু পেয়ে যাব। এই পেছনেরটাতেও জিজ্ঞেস করলাম, তো বলছে রুম তো এইভাবে হবে না, 500 টাকা করে বাজেটে হোস্টেল বেড দিতে পারি এক একজনের। তো আমাদের 3 জনের 1500 পড়ে যাবে, বাজেটটা আমাদের একটু এক্সটেন্ড হয়ে যাবে। তার জন্য একটু দেখি আরো অপশন দেখি। এখানে যে এসবিআই এর এটিএমটা আছে তার ঠিক সামনেই আমরা খোঁজাখুঁজি করছি। যাই হোক ফাইনালি আমরা চুজই করলাম, এটা দেখালাম সামনের প্রপার্টিটা। এটা ডরমিটরি রুম, আমাদের 3 জনের 1000 টাকা নেবে। আমরা চলে যাচ্ছি 3 তলাতে ডরমিটরি রুমে। সিঁড়ি দিয়ে উঠে আসার পরই ডান দিকে রয়েছে সেই অরেঞ্জ গাছটা, এখানে বেশ কিছু বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, রাত্রিবেলায় বসে আড্ডা দিতে পারবো। এইদিকে চলে যাচ্ছি, এটা হচ্ছে সেই প্যাসেজটা আমাদের হোমস্টে। এটা হলো আমাদের সেই ডরমিটরি রুম। এখানে ওপর দিকে একটা, নিচে একটা, এখানেও ঠিক তাই, ওপরে একটা নিচে একটা, মোট 4টে বেড রয়েছে, ওপর আর নিচে মিলে মোট 8টা, 8 জন ঘুমোতে পারবে। এটার থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বেডের সামনেটা দেখুন, পুরো কার্টেন লাগানো আছে, কিন্তু কার্টেনটা সরালে কি হচ্ছে সেটা দেখাই এবার। এই দেখুন,
দেখতে পাচ্ছেন কি দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। দেখুন, জানি না আপনারা কতটা বুঝতে পাচ্ছেন, তবে ভিউটা কিন্তু অসাধারণ। এইদিকে এগিয়ে গেলেই রয়েছে এই ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। একটাই প্রবলেম, গিজারটা নেই। যাই হোক, নর্মালি চার্জ থাকে পার বেড 500 টাকা করে, কিন্তু আমরা রিকোয়েস্ট করাতে আমাদেরকে 3টে বেড 1000-এ করে দিলেন। এবার আমরা এই বেডগুলোতেই থাকবো। কি দেখছিস? অরেঞ্জ দেখো, অরেঞ্জ? এটা আমাদের হোমস্টেটা, তাই তো? এটা হোমস্টে রুফটপ, এটা রুফটপ থেকে পাশেই রুফটপ এই থেকে অরেঞ্জের এই যে গাছটা আছে। পাশেই অরেঞ্জের গাছ, আর ওই যে একটা নিচে অরেঞ্জও পড়ে আছে অনেকগুলো। হ্যাঁ, কত অরেঞ্জ পড়ে আছে নিচে। এই দেখুন, ওই যে একটা পেকে আছে, আর এই যে ছোট ছোটগুলো, এগুলো কাঁচা আছে এখনো। এটা পাকবে করছে। এটা হচ্ছে আমাদের রুমের সামনের থেকে আশেপাশের বিউটি। এই ওপরে সূর্য যেখানে রয়েছে, ওটা ঠিক নিচেই রয়েছে একটা মনিস্ট্রি, দিরাং মনিস্ট্রি। সত্যি কথা, ভিউ দেখে মন ভরে গেছে। আর ডরবিট্রি না কিচ্ছু যায় আসে না, ভিউটাই রাত্রিবেলায় কি লাগবে আমি তাই ভাবছি, অসম্ভব সুন্দর লাগবে। এটাই হচ্ছে আর্মি ক্যাম্প, আর এটা হচ্ছে মেন রোড। আর ওখানে ক্যাফেটেরিয়া আছে একটা, এসএসবি ক্যাফেটেরিয়া। তো আমরা ভাবছি ওখানে গিয়ে আমাদের ব্রেকফাস্টটা সেরে নেবো সকালবেলার। এই আন্টি হলেন এই যে আমরা হোমস্টেটাতে আছি, ওনার। নমস্তে आंटी। आंटी, यहाँ पे अभी रात को अगर खाना है तो खाने के लिए आपने बताया कि मार्केट में जाना है, और मार्केट में ना जाए तो यहाँ मिल जाएगा आपको। यहाँ मिलेगा, आप बना के खिलाएंगे हमें? हाँ, हम बना के खिला देगा आप लोग को। ओके ठीक है, बढ़िया है। फिर तो हम लोग नाइट में घूम के आते हैं, फिर देखते हैं। हाँ, আমরা যে হোটেলে উঠেছি সেখানে 1000 টাকায়ও রুম পাওয়া যাচ্ছিল, তবে বেডের সাইজ বেশ ছোট, তাই দুজন শুতে অসুবিধে না হলেও 3 জন ঘুমোতে বেশ অসুবিধে হতো। তাই আমরা আমাদের বাজেটের কথা মাথায় রেখে ডরমিটরি রুমে থাকার বন্দোবস্ত করেছি। এবার আমরা বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য। দিরাং সাইট সিন ভ্রমণ করার জন্য কোনো বাস, অটো বা পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যায় না, তাই ব্রেকফাস্ট সেরে আমাদের সস্তায় গাড়ি রিজার্ভ করতে হবে। কিভাবে আমরা সস্তায় গাড়ি খুঁজে পেলাম আর সাইট সিনে কি দেখলাম সেটা দেখার জন্য আমাদের পরবর্তী পর্বটি দেখুন।